দর্শক, এখন বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের যেসব মানুষ দেশের বাইরে বসবাস করেন, তাদের প্রত্যেকের চিন্তা যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। শুধু দেশের অভ্যন্তরে না, ভারতের সাথে সম্পর্ক কোথায় যেয়ে দাঁড়ায়। কারণ এটা খুব বিপজ্জনক অবস্থা। ভারত ইতিমধ্যে সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের শক্তি বাড়িয়েছে, সামরিক শক্তি। তার বিপরীতে আমাদের দেশের অবস্থাটা কি? দর্শক, অবস্থাটা সর্বশেষ খবর হচ্ছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত। এটি প্রথম আলোর শিরোনাম। আর চ্যানেল 24-এ লেখা হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেয়া বন্ধ করলো বাংলাদেশ। ইতিমধ্যে একই অবস্থা বাংলাদেশেও। দিল্লি ঘোষণা করেছে যে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ভিসা সাময়িকভাবে স্থগিত। তার মানে দুই দেশের মধ্যে ভিসা প্রদান বন্ধ হয়ে গেল। কার লাভ কার ক্ষতি? দর্শক, একটু বিশ্লেষণ করি। দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন টালমাটাল, বিশেষ করে ওসমান হাদিকে মৃত্যুকে ঘিরে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে হঠাৎ করে মনে হচ্ছে ওসমান হাদির খুনিদের ধরার চেয়ে এই সুযোগে ভারতের সাথে একটা গোলমাল বাঁধাতে চায় আমাদের উগ্রপন্থীরা। হঠাৎ করে ভারতকে উদ্দেশ্য করে এমন আক্রমণাত্মক কথাবার্তা, যেটা আমরা একটা ভাবা দরকার। অবশ্যই আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, তাদের দাদাগিরির বিরুদ্ধে আমরা বক্তব্য রাখছি। আমরা আমাদের মর্যাদার আসনে আমরা আস্তে আস্তে সেইভাবে সম্পর্কটাকে ডেভেলপ করতেছি। কিন্তু পরিস্থিতি তো যুদ্ধাঙ্গেই মনোভাব নিয়ে, সেটা যদি আমরা এগোতে চাই, আমাদের শক্তি সামর্থ্য কি আছে? যদি থাকতো, সে বাংলাদেশ যদি ইসরায়েলের মতন একটা ক্ষমতার অধিকারী দেশ হতো, যেখানে একদম আমেরিকার মদদ আছে, বা রাশিয়া, এইরকম শক্তিধর দেশগুলো, তাহলে ঠিক ছিল। কিন্তু আমাদের পাশে আসলে কে আছে? কতটুকু আছে? এখন বলা হচ্ছে তুরস্ক, পাকিস্তান আর চীন নাকি ঝাঁপায় পড়বে। পড়ুক আগে। এখন যে পরিস্থিতিটা তৈরি হলো, যে বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা এবং ভিসা দেওয়া স্থগিত করা হলো। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব বন্ধ থাকবে। এতে ভারতের কি আসবে যাবে বলেন? ভারতীয়রা বাংলাদেশে না আসলে কি হবে? কিন্তু আমাদের অবস্থাটা কি হবে? আমাদের শিক্ষার্থীরা, যেখানে দিল্লিতে অধিকাংশ ইউরোপের কনসুলেট বা হাইকমিশন আছে, সেখানে যাইতে হয়, ইন্টারভিউ ফেস করতে হয়, ভিসা নিতে হয় সেখান থেকে। আমাদের এখনো অধিকাংশ যারা চিকিৎসা নিতে যায়, উন্নত চিকিৎসা, ভারতেই যায়। সস্তা কিন্তু উন্নত, একটা আস্থা। সেই চিকিৎসা প্রার্থীদের কি হবে? শিক্ষার্থীদের কি হবে? যারা বড় বড় ব্যবসায়ী এবং যারা ট্যুরিস্ট, আগেই বললাম যে ইউরোপের অনেকগুলো দেশের দূতাবাস আমাদের দেশে নেই, সেগুলো আছে হচ্ছে দিল্লিতে। সেখানে যেতে হয়, সেখানে ইন্টারভিউ ফেস করতে হয়। তাদের কি হবে? তাহলে বিড়ম্বনা কার? ভারতের কি এমন কোনো দরকার পড়বে বাংলাদেশের? আছে ব্যবসায়িক কিছু কাজ ছাড়া, তো সেটা যদি তারা 5% সাফার করে, আমরা সাফার করব হচ্ছে 90%। এই ঘটনাটা যেভাবে ঘোরাচ্ছে, সামনে নির্বাচন, একটা গণতান্ত্রিক উত্তরণ হবে, তার আগেই সব কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। দেখেন, শুধু দেশের ভেতরে না, দেশের ভেতরে তো আমি বলছি যে খুবই উদ্বেগজনক এই উগ্রবাদ এবং এই ধর্মান্ধ উগ্রবাদীদের যে তৎপরতাটা, মারাত্মক। এটা, এই উগ্রবাদ ভারতের উগ্রবাদীদেরকে উস্কাই দিচ্ছে। সেখানে আমাদের 30 কোটি মুসলমান আছে, একবারও চিন্তা করতেছি না। আমরা যে এখানে এই যে ভং ধরে খুবই একেবারে আধিপত্যবাদ বিরোধী স্লোগান দিচ্ছি, একেবারে মনে হচ্ছে কালকেই যে একটা পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাবে ভারতে, যে এমন হ্যাডামগিরি। আরে আমি তো বলছি তো, ভারতীয় সৈন্য লাগবে না, ভারতীয় বিএসএফ মার্চ করুক না, ওইটা ঠেকানোর সামর্থ্য আছে আমাদের। আগে আসুক,
আগে বাংলাদেশে চীন, পাকিস্তান, তুরস্কের সৈন্য ভরে যাক, ক্ষেপণাস্ত্র নিয়ে আসুক, তারপর বলবো যে এবার আমরা ভারতরে সাইজ করি। এই সমস্ত পরিস্থিতির যেই পর্যায়ে যাচ্ছে, আর মাত্র ১.৫ মাস মতো আছে নির্বাচন। দেখেন, তার আগেই ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো আমাদের উগ্রপন্থীদের এবং ওই দেশের উগ্রপন্থীদের সম্মিলিতভাবে তারা বেশ বিজয় উল্লাস করতেছে। ওইদিকে বিজেপির লাভ যে এই তৃণমূল কংগ্রেসকে হটাই দিয়ে একেবারে আরো সাম্প্রদায়িক গোষ্ঠী যাতে বাংলাদেশের চারিপাশে ক্ষমতায় থাকে, আর আমাদের এখানে হচ্ছে উগ্রবাদীরাও যাতে ক্ষমতায় আসতে পারে। বাহ, টক্কর লাগবে সাংঘাতিক রকম। আর আমাদের এখানে চীন, পাকিস্তান এসে একেবারে ক্ষেপণাস্ত্র আমাদের মানে পক্ষেও লড়াই করবে ভারতের সাথে। কি পরিস্থিতি হবে দর্শক জানতেছি না, কিন্তু প্রতিদিনই মানে পরিস্থিতি কিন্তু অবনতির দিকে যাচ্ছে। শেষে কি হবে বলতে পারছি না দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।